প্রিয় শিক্ষার্থী সকলে ভালো আছো? আমি তোমাদের দোয়ায় ভালো আছি। আমি সুনীতি সর্দার, সিনিয়র প্রভাষক, পদার্থবিজ্ঞান, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ। আজ তোমাদের একাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিকের পদার্থবিজ্ঞান প্রথম পত্রে অধ্যায় 10 এখান থেকে অধ্যায়ের নাম হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এই অধ্যায়টার থেকে আমরা আজকে পড়ব গ্যাস কি, গ্যাসের সূত্র, আদর্শ গ্যাস সমীকরণ প্রতিপাদন, গ্যাসের চাপ, তাপমাত্রা ও ঘনত্বের সাথে একটা সম্পর্ক। চলো আমরা মূল ক্লাসে যাই। প্রথমে আমাদের গ্যাস। গ্যাস হচ্ছে পদার্থের একটা অবস্থা। কি অবস্থা? ভৌত অবস্থা। গ্যাসের নির্দিষ্ট কোনো আকার, আয়তন কিছু নাই। গ্যাস যে পাত্রে রাখা হবে সেই পাত্রে আয়তন ও আকার ধারণ করে। গ্যাস কি? গ্যাস হচ্ছে বায়বীয় পদার্থের যে তাপমাত্রায় থাকলে, মানে সংকট তাপমাত্রা উপরে থাকলে সেই পদার্থ বায়বীয় পদার্থকে বলা হয়েছে গ্যাস। কি বলেছি? বায়বীয় পদার্থের তাপমাত্রা যদি সংকট তাপমাত্রা থেকে উপরে থাকে তখন ওই বায়বীয় পদার্থটাকে বলা হয়েছে গ্যাস। তাই আমাদের সংকট তাপমাত্রাটা কি? সংকট তাপমাত্রা হচ্ছে সর্বোচ্চ যে তাপমাত্রায় থাকলে গ্যাস শুধুমাত্র চাপ প্রয়োগ করে তরলে পরিণত হয় সেই তাপমাত্রাটাকে বলা হয়েছে সংকট তাপমাত্রা। আমাদের কোনো বায়বীয় পদার্থের তাপমাত্রা যদি সংকট তাপমাত্রার থেকে উপরে থাকে তাহলে সেই বায়বীয় পদার্থটা গ্যাসীয় অবস্থায় থাকে, আর যদি সংকট তাপমাত্রা নিচে থাকে তাহলে সেই অবস্থাটাকে বলা হয় বাষ্পীয় অবস্থা। এবার গ্যাস আমাদের বলা হয়েছে আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস কোনগুলো? হচ্ছে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র মেনে চলে, যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র মেনে চলে সেই গ্যাসগুলোকে বলা হয়েছে আদর্শ গ্যাস। তাহলে বাস্তব গ্যাস কোনগুলো? বাস্তব গ্যাস হচ্ছে যে সকল তাপমাত্রা ও চাপে বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে না সেই গ্যাসকে বলা হয়েছে বাস্তব গ্যাস। বাস্তব গ্যাস তাহলে এই প্রাকৃতিকভাবে আমাদের যে গ্যাসগুলো আমরা পাই সেই গ্যাসটি হচ্ছে আমাদের সবই বাস্তব গ্যাস। যেমন হাইড্রোজেন, অক্সিজেন, এই বায়বীয় সবই আমাদের কি বাস্তব গ্যাস। আমাদের তাপগতিবিদ্যায় তিনটা চলক আছে। কি কি তিনটা চলক? হচ্ছে তাপমাত্রা, আয়তন, চাপ। এই তিনটা যে কোনো একটাকে স্থির রেখে আমাদের তিনটা সূত্র হয়েছে, সেই সূত্রগুলো হচ্ছে গ্যাসের সূত্র। তিনজন বিজ্ঞানী এই সূত্র তিনটা আবিষ্কার করেছেন। প্রথমে হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্র কি হচ্ছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর চাপের ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হবে। ঠিক আছে, বয়েলের সূত্রে কি বলা হয়েছে? স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন কিভাবে হবে? চাপের ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হবে। ব্যস্ত অনুপাতে পরিবর্তিত। তাহলে আমরা ভি সমান 1/v স্থির কি আমাদের স্থির। তাহলে আমরা এটা লিখতে পারি, মানে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, কে। এই সমানুপাতিক ধ্রুবক আমাদের গ্যাসের ভরের উপরে নির্ভর করে। এখন যদি আমাদের চাপ এবং আয়তন পরিবর্তন হয় তাহলে আমাদের এই সমীকরণকে লিখতে পারি কি P1 V1 = P2 V2 = K। দেখো আমরা যদি চিত্রের সাহায্যে এটাকে দেখতে যাই তাহলে আমরা এভাবে কি করবে? এটি একটা সিলিন্ডার, পিস্টন যুক্ত একটা সিলিন্ডার। এখানে পিস্টন আছে, এর ভিতরে গ্যাসের অণু আছে, গ্যাস রাখা হয়েছে। এর আয়তন আমরা বললাম প্রথমে V = 3 মিটার কিউব। চাপ P = 20 নিউটন পার মিটার স্কয়ার। এবার দেখো আরেকটা P2 যদি 4 নিউটন পার মিটার স্কয়ার
হয় তখন এর আয়তন কি হয়ে যাবে V2 সমান হবে 1.5 মিটার কিউব। তারপরে একটা এই চিত্র থেকে দেখো আমরা কি বুঝলাম, যদি চাপ যখন 20 নিউটন পার মিটার স্কয়ার আছে তখন আয়তন ছিল কি 3 মিটার কিউব। এবার আমরা কি করছি, চাপ বাড়িয়েছি, চাপ কি করছি দ্বিগুণ করেছি। চাপ দ্বিগুণ করাতে আমাদের আয়তন কি হয়েছে, আগে ছিল 3 মিটার কিউব, এখন হচ্ছে 1.5, অর্ধেক হয়ে গেছে। এরপরে আরো কি করছি, চাপ আরো বৃদ্ধি করছি, 60 নিউটন মিটার স্কয়ার হয়েছে, তখন আয়তন হয়েছে কি 1 মিটার কিউব। তাহলে আমাদের বলের সূত্র থেকে কি পেলাম, যদি চাপ বৃদ্ধি করা হয় আয়তন কমবে, আয়তন যদি বাড়ানো হয় তাহলে কি হবে, চাপ কমে যাবে। এটাই হচ্ছে বলের সূত্র। চলো আমরা এবার একটু লেখ থেকে দেখি, লেখের সাহায্যে, এটা তো চিত্র, এবার আমরা লেখের সাহায্যে এটাকে প্রুভ করব। লেখের চিত্রের সাহায্যে কি তবে দেখো, আমরা এখানে একটা লিখলাম x অক্ষ, y অক্ষ, এখানে ও, এদিকে দিলাম p, এদিকে b। তাহলে কি হচ্ছে, আমাদের চাপ প্রথমে যখন কম ছিল তখন কি ছিল, আয়তন বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের দেখতে হবে বেশি থেকে আস্তে আস্তে কমতে থাকবে। এরপরে দেখো আরেকটা লেখ, যদি আমরা এরকম করি, y 0, এদিকে নিলাম p, চাপ নিচ্ছি, এদিকে যদি আমরা 1/3, তাহলে আমাদের লেখটা কেমন হবে, লেখটা আমাদের সরল, মূল বিন্দু নামে সরলরেখা হবে। কেন, p যদি আমাদের হ্রাস পায় 1/3 ও হ্রাস পাবে, p যদি বৃদ্ধি করি তাহলে 1/3 ও বৃদ্ধি পাবে, তাইলে আমাদের এটা হবে সরলরেখা। আর যদি এরকম করা হয়, এদিকে x, এদিকে y, 0, এদিকে আমরা দিয়ে দিলাম, এদিকে হচ্ছে p দিয়ে, তখন একটা কেমন হবে বলতো, এটা যাবে x অক্ষে সমান্তরাল। কেন, তার কারণ আমরা বয়েলের সূত্র থেকে কি জানি, pv = ধ্রুব, pv = ধ্রুব। আমরা v এর মান বৃদ্ধি করলাম কিন্তু p v কোনগুলো কি হচ্ছে, একই থাকবে। তাহলে আমাদের কি হবে, আমাদের এক্ষেত্রে আমাদের লেখটা হবে কি x অক্ষে সমান্তরাল, x অক্ষে সমান্তরাল। তাহলে আমরা বয়েলের সূত্র থেকে প্রথমে কি করলাম, যদি x অক্ষের দিকে p বা v দিই, y অক্ষের দিকে দিই, তাহলে আমাদের গ্রাফটা এভাবে আসবে। এটা দিলে সরলরেখা, আর যদি এভাবে আমরা করি তাহলে কি পাবো, x অক্ষে সমান্তরাল হবে। এবার হচ্ছে চার্লসের সূত্র। ঠিক আছে, চার্লসের সূত্র অনুসারে এটা চার্লসের সূত্র কি হচ্ছে, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন কি হবে, পরম তাপমাত্রার সাথে সমানুপাতে পরিবর্তিত হবে। তিনি চার্লস কি বলেছেন, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সাথে
সমানুপাতে পরিবর্তিত হবে। মানে কি হচ্ছে অনুসারে স্থির চাপে, তাহলে আমাদের চাপ স্থির, এটাকে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু কে টি। কে সমানুপাতিক ধ্রুবক, এটার মান ভরের উপরে নির্ভর করে। এটাকে কি লেখা যায় ভি বাই টি ইকুয়াল টু কে। অর্থাৎ আমরা যদি T1 ইকুয়াল টু T2 ইকুয়াল টু আমরা 10 লিখতে পারি একটা সমীকরণ। এই সমীকরণের ক্ষেত্রে আমরা লেখের মাধ্যমে লিখব। লেখের মাধ্যমে দেখো এদিকে x এদিকে y, আমাদের তাপমাত্রা দিয়ে x অক্ষ বরাবর নেই, y অক্ষ বরাবর কি নেব আয়তন। তাহলে এটা গ্রাফটা কেমন হবে? অবশ্যই মূল বিন্দুগামী সরলরেখা হবে। তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে, আয়তন বাড়লে তাপমাত্রা বাড়বে। সেক্ষেত্রে চার্জের সূত্রের যে গ্রাফটা আসবে আমাদের এটাও মূল বিন্দুগামী সরলরেখা হবে। এরপর চাপীয় সূত্র। চাপীয় সূত্র তাপমাত্রা পরম স্কেলে চাপীয় সূত্র কি বলা হয়েছে যে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ পরম তাপমাত্রার সাথে সমানুপাতে পরিবর্তিত হবে। কি হবে? স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ পরম তাপমাত্রার সমানুপাতে পরিবর্তিত হবে। তাহলে আমাদের কি দেবে পি সমানুপাতে টি, এখানে স্থির ভি স্থির তাহলে এটাকে কি লেখা যায় পি ইকুয়াল টু কে টি বা পি বাই টি ইকুয়াল টু কে। অতএব T1 ইকুয়াল টু T2 ইকুয়াল টু কে। এটা কেমন আসবে? যদি আমরা x অক্ষ বরাবর টেনে y অক্ষ বরাবর টেনে তাহলেও এটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। এই তিনটে হচ্ছে আমাদের বয়লের সূত্র, চার্লসের সূত্র আর হচ্ছে চাপীয় সূত্র। তাহলে আমরা কি পেলাম? বয়লের সূত্রে বলা হচ্ছে তাপমাত্রা স্থির, আয়তন এবং চাপ কি থাকে নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে আমাদের চাপ এবং আয়তন ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। আর চার্লসের সূত্রে কি বলা হয়েছে? আমাদের চাপ স্থির, চার্লসের সূত্রে চাপ স্থির নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সাথে সমানুপাতে পরিবর্তিত হবে। চাপীয় সূত্রে কি বলা হলো? আয়তন স্থির নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সাথে সমানুপাতে পরিবর্তিত হবে। এখান থেকে গ্রাফগুলো খুব মনোযোগ সহকারে তোমরা করবে। গ্রাফ থেকে এমসিকিউ প্রশ্ন এবং তোমাদের অনুধাবন প্রশ্ন হয়ে থাকবে। এবার আসলে আমাদের গ্যাস কি হয়ে গেছে, গ্যাসের সূত্র হয়ে গেছে এগুলো হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। আমাদের আদর্শ গ্যাস সমীকরণটা প্রতিপাদন করবে। আদর্শ গ্যাস সমীকরণ তিনটি সূত্রে বয়লের সূত্র এবং চার্লসের সূত্র সমন্বয় করে একটা সমীকরণ প্রতিষ্ঠিত হয়েছে। বয়লের সূত্র এবং চার্লসের সূত্র দুইটা একসাথে সমন্বয় করে একটা সমীকরণ প্রতিষ্ঠিত হয়েছে। এই সমীকরণটাকে বলা হচ্ছে কি আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণ প্রতিপাদন
বয়লের সূত্র অনুসারে আমরা কি জানি? আমরা জানি নির্দিষ্ট ভরের গ্যাসে আয়তন চাপ তাপমাত্রা যথাক্রমে ভি, পি ও টি। এটা ধরে ধরা যাক নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন চাপ ও তাপমাত্রা যথাক্রমে ভি, পি ও পি। এখন বয়লের সূত্র অনুসারে আমরা কি জানি? বয়লের সূত্র অনুসারে ভি সমানুপাতিক 1/P। এখানে হচ্ছে পি স্থির। চাপের সূত্র অনুসারে যদি ভি সমানুপাতিক পি, যখন পি স্থির, দুটাকে বয়েল সমন্বয় করে পাই। আমরা কি পাই? ভি সমানুপাতিক P/T সমানুপাতিক ভি সমানুপাতিক P/T। যখন ভর স্থির, যখন হবে ভর স্থির, তাহলে এটা লিখে দিই ভি ইকুয়াল টু কে P/T ইকুয়াল টু PV ইকুয়াল টু KT। এখানে কেবল হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এই ধ্রুবকের মান আমাদের গ্যাসের ভরের এবং এককের উপরে নির্ভর করে। এই সমানুপাতিক ধ্রুবকের মান উপরে নির্ভর করে, গ্যাসের ভরের উপরে নির্ভর করে। এখন এটা আমাদের যে কোনো গ্যাসের ক্ষেত্রে, যে কোনো গ্যাসের ভরের ক্ষেত্রে আমাদের PV ইকুয়াল টু KT। যদি আমাদের বলা হয় 1 মোল গ্যাস বা 1 গ্রাম গ্যাস, সেক্ষেত্রে আমাদের এই সমানুপাতিক ধ্রুবকের মানটা সকল গ্যাসের জন্য সমান হয়ে যায়, সকল গ্যাসের জন্য সমান। তখন এই এর পরিবর্তে আমাদের ধ্রুবক লেখা হয় আর। কি বললাম? কে হচ্ছে আমাদের যে কোনো গ্যাসের ভরের ক্ষেত্রে আমাদের এই সমানুপাতিক ধ্রুবক হবে কে। কিন্তু যদি আমাদের উল্লেখ করে দেওয়া হয় মোল, 1 মোল গ্যাস বা 1 গ্রাম গ্যাস যদি বলে, তখন আমাদের কি করতে হবে? তখন সকল গ্যাস 1 মোল গ্যাসের জন্য আমাদের এই ধ্রুবকের মান হয়ে যাবে একই, এবং সেই ধ্রুবকটাকে লেখা হয় আর। তাহলে আমরা এই সমীকরণটাকে লিখতে পারি যে PV equal to RT, PV equal to RT। এর পরিবর্তে আমরা লিখতে পারি PV equal to RT। এখানে RT এখান থেকে আমরা এখানে এখানে R হচ্ছে মোলার ধ্রুবক। এখানে
আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আর ভিটা তখন হয়ে যাচ্ছে, আর ভি হচ্ছে 1 মোল গ্যাসের আয়তন। তাহলে আমাদের এখান থেকে আটটি হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়, আর ভি হয়ে যাচ্ছে তখন কি 1 মোল গ্যাসের আয়তন। যদি আমাদের এখানে এন মোল হয় তখন এই সমীকরণটাকে আমরা লিখতে পারি, এটা তো 1 মোল গ্যাসের জন্য। এন মোল গ্যাসের ক্ষেত্রে এন মোল গ্যাসের জন্য গ্যাসের ক্ষেত্রে আমরা সমীকরণ লিখতে পারি PV ইকুয়াল টু, তখন ওখানে একটা N গুণ হবে, NRT। এটাই হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ। এটাই আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ। Nটা কি? N হচ্ছে আমাদের মোলার সংখ্যা। N কি? N ইকুয়াল টু মোল সংখ্যা বা মোলার সংখ্যা, মোল সংখ্যা। মোল সংখ্যা সমান কি জানি আমরা? মোল সংখ্যা হচ্ছে সেই গ্যাসের মোল সংখ্যা, ওই গ্যাসের ভর, গ্যাসের ভর বাই হচ্ছে গ্যাসের আণবিক ভর, আণবিক ভর। ভরকে যদি আমরা ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয় তাহলে কিন্তু, আর আণবিক ভরকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাদের আদর্শ গ্যাস সমীকরণটা কি হলো? বয়েল এবং চার্জের সূত্র সমন্বয় করে একটা সমীকরণ প্রতিষ্ঠা হয়েছে। এই সমীকরণকে বলা হয়েছে আদর্শ গ্যাস সমীকরণ। সেখান থেকে আমরা প্রত্যেকে প্রথমে PV ইকুয়াল টু KT। এখানে এই কে ছিল কি সমানুপাতিক ধ্রুবক গ্যাসের ভরের উপরে নির্ভর করে। এটা কখন হবে? যখন আমাদের সকল গ্যাসের ক্ষেত্রে এই সমানুপাতিক ধ্রুবকটা হবে। আর কখন হবে? যখন আমাদের 1 মোল গ্যাস হবে তখন আমাদের PV ইকুয়াল টু RT। আর N মোল গ্যাস যখন হবে তখন আমাদের হবে PV ইকুয়াল টু NRT। আর এখানে N হচ্ছে মোল সংখ্যা। এবার চলো আমরা গ্যাসের চাপ, তাপমাত্রা, ঘনত্বের সাথে একটা সম্পর্ক হচ্ছে। প্রথমে আসো গ্যাসের চাপ আর ঘনত্বের সাথে সম্পর্ক। চাপ ও ঘনত্ব। সম্পর্ক গ্যাসের চাপ ও ঘনত্বের সাথে সম্পর্ক। আমরা প্রথমে ধরে নিই যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভর m ভরের গ্যাস, আমরা ধরে নিলাম স্থির তাপমাত্রায় m ভরের গ্যাসের আয়তন নিয়ন ও চাপ পিয়ন। আবার তাপমাত্রা স্থিতিতে আয়তন যখন আবার m ধরে যাচ্ছে আয়তন
রো ওয়ান, আয়তন V2 চাপ T2 ও ঘনত্ব ρ2 যদি হয় তাহলে আমরা জানি ঘনত্ব রো ইকুয়াল টু ভর বাই আয়তন, ঘনত্ব সমান কি জানি ভর বাই আয়তন। তাহলে এটাকে আমরা লিখতে পারি বা V ইকুয়াল টু ভর বাই ঘনত্ব আমরা লিখতে পারি। তাহলে যখন আয়তন V1 তখন আমরা কি লিখতে পারি M ρ1, আয়তন যখন V2 তখন লিখতে পারি M বাই ρ2। এবার বয়লের সূত্র থেকে বয়লের সূত্রে আমরা লিখেছিল স্থির তাপমাত্রায়, বয়লের সূত্র ছিল V সমানুপাতিক 1/T। তাহলে আমরা কি জানি এটাকে লিখতে পারি VT ইকুয়াল টু K, অর্থাৎ V1 P1 ইকুয়াল টু P1 টু V2। এখন এই সমীকরণে আমরা এই মানগুলো বসাই দেব। মান বসাই P1 V1 এর মান M ρ1 ইকুয়াল টু PM বাই ρ2। দেখো M আসছে উভয় পক্ষে উঠে গেলে P1 ρ1 ইকুয়াল টু P2 ρ2 বা এটাকে আমরা লিখতে পারি অর্থাৎ P বাই ρ ইকুয়াল টু ধ্রুবক, অর্থাৎ ρ সমানুপাতিক T। তাহলে আমরা চাপ ও ঘনত্বের সাথে আমরা কি পেলাম সম্পর্কে, চাপ ও ঘনত্ব পরস্পর সমানুপাতে পরিবর্তিত হয়। যদি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ এবং ঘনত্ব কিভাবে হবে পরস্পর সমানুপাতিক। এখান থেকে আমরা গ্রাফটা কেমন হবে দেখো এর গ্রাফটা x অক্ষ এদিকে y, যদি এদিকে আমরা ঘনত্ব রো এদিকে চাপ T দিই তাহলে এটা আমাদের অবশ্যই মূল বিন্দুগামী একটা সরলরেখা হবে। আসলে চাপ আর ঘনত্বের মধ্যে গিয়েছি, এটা হচ্ছে ঘনত্ব এবং তাপমাত্রা। সম্পর্ক গ্যাসের ঘনত্ব ও তাপমাত্রার সাথে সম্পর্ক আমরা কি জানি স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসে আমরা M ভরের গ্যাস নিয়ে এই ধরনের গ্যাসের ঘনত্ব তাপমাত্রা এবং আয়তন যদি হয় V1 তখন ঘনত্ব হবে ρ1, তাপমাত্রা হবে T1। আয়তন যদি V2 হয় ঘনত্ব হবে ρ2, তাপমাত্রা হবে T2। চার্লসের সূত্র অনুসারে
আমরা আগে শিখছি ঘনত্ব কি জানি ভর বাই আয়তন। আয়তন সমান আমরা কি লিখতে পারি, v1 সমান আমরা লিখতে পারি m বাই ρ1 এবং v2 সমান m বাই ρ2। চার্জের সূত্র অনুসারে v1 by v1 equal to v2 by t2 মান বসে দিই। v1 হচ্ছে m by ρ1 t1 equal to m by ρ2 t2। তাহলে m উঠে গেল, আমাদের কি থাকে এটাকে লিখতে পারি ρ1 t1 equal to ρ2 t2 অতএব ρt equal to ধ্রুবক বা ρ equal to ρ সমানুপাতিক 1/t। তাহলে আমাদের কি হলো, গ্যাসের ঘনত্ব এবং তাপমাত্রা ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। নির্দিষ্ট ভরের গ্যাসের ঘনত্ব এবং তাপমাত্রা কিভাবে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হবে। গ্রাফটা কেমন হবে দেখো, x অক্ষ y অক্ষ মধ্যে এদিকে যদি আমরা তাপমাত্রা নিই t, এদিকে যদি রো নেওয়া হয় তাহলে আমাদের গ্রাফটা কেমন আসবে এভাবে। প্রথমে বেশি, তারপরে আস্তে আস্তে কম দেবে। আজকে তোমাদের এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।